আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আসসালামু আলাইকুম। মাথা নিচু করে কাঁদছে নিশিতা। আপনি আর কতক্ষণ কাঁদবেন? কেঁদেই যাচ্ছে। আজকে আমাদের বাসরাত আর আপনি এভাবে কাঁদছেন। কিসের বাসরাত? এই বিয়ে আমার ইচ্ছে মতো হয়নি, আমাকে জোর করে বিয়ে দেয়া হয়েছে। মানে মানে যা বলছি তাই, আমাকে জোর করে বিয়ে দেয়া হয়েছে। এগুলো কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি, বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, ইমোশনালি ব্ল্যাকমেল করে। আমি তার কথায় থ হয়ে রইলাম। নিশিতা বলল, আপনি আমাকে ডিভোর্স দেবেন? ডিভোর্স দেব? কিন্তু এগুলো এখন কি করে সম্ভব? এখনই তো কিছু করতে বলিনি। 2 মাসের মধ্যে সব ব্যবস্থা করবেন, ততদিনে আমি আমার ব্যবস্থা করে নেব। আর সাবধান, আপনি একদম আমার কাছে আসবেন না। স্বামীর অধিকার খাটাতে আসলে আমি আত্মহত্যা করব বলে দিলাম। নিশিতা খুব শক্তভাবে কথাগুলো বলে ফেলল। বলেই বালিশ নিয়ে শুয়ে পড়ল। বাবা মায়ের ওপর ভরসা করে নিশিতাকে বিয়ে করেছি। মনে মনে একজন নেককার স্ত্রী চেয়েছিলাম। মা বলেছিল নিশিতা খুব লক্ষ্মী মেয়ে, এখন পর্দা করে না, নামাজও তেমন পড়ে না, কিন্তু বিয়ের পর নাকি সব ঠিক হয়ে যাবে। আমিও আপত্তি করিনি, কারণ বিয়ের আগে একবার দেখার সুযোগ হয়েছিল মেয়েটাকে। একবার দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম। তাকে নিয়ে অজস্র স্বপ্ন বলেছি, কিন্তু কে জানতো ওই নিষ্পাপ চেহারার অন্তরালে এমন ভয়ানক কিছু লুকানো। আর থাকতে পারলাম না নিশিতার সামনে। বের হয়ে আসলাম বাইরে, কারণ আমার ঘরে নাটক সিনেমার মতো সোফা নেই যে সেখানে শুয়ে থাকবো। বাইরের পরিবেশটা আজ শান্ত। আকাশে জলজল করছে একটি পূর্ণ চাঁদ। মনে মনে আল্লাহকে বলতে ইচ্ছে করছে, কি এমন পাপের সাজা তিনি আমায় দিলেন। পরিচয় দিয়ে নেই, আমি রুবেল। পুরো নাম রুহুল আমিন রুবেল। বাবা মায়ের একমাত্র সন্তান। বাড়ির দেওয়ালে রং করা আমার পেশা। বেশি দিন হয়নি এই পেশায় এসেছি। শহর হলে এটা দিয়েই ভালো আয় করা যেত, কিন্তু গ্রামে তেমন সুযোগ সুবিধা নেই। মাসে 10-12 হাজার চলে আসে, কোনো মাসে 20,000ও আসে, কিন্তু কোনো মাসে আবার কাজ পাওয়াও যায় না। এই যেমন এই মাসে একদম অভাবে আছি। নিশিতাদের পারিবারিক অবস্থা আমাদের থেকে অনেক ভালো। তাছাড়া আমি আর্থিকভাবে স্বাবলম্বী নই। আমি এখন বিয়ে করতে প্রস্তুত ছিলাম না, কিন্তু নিশিতার বাবার তাড়াহুড়োয় বিয়ে করেছি। জানি না এই তাড়াহুড়োর রহস্য কি। নিশিতার বাবা আর আমার বাবার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল পূর্ব থেকে। আমার বাবা অনেক ভালো একটা চাকরি করতেন। আমাদের বাড়িটা বাবার হাতে করা। ভালো মতো সব আসবাবপত্র কেনা হয়নি। তার আগেই বাবা অসুস্থ হয়ে পড়ায় ওনার চাকরিটা আর করা হয়নি, যার কারণে কোনো উপায় না পেয়ে আমাকেই সংসারের হাল ধরতে হলো। চাকরির জন্য কম করিনি, কিন্তু চাকরি আমার ভাগ্যে নেই। মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, জানি না আর সামনে এগোতে পারবো কিনা। জ্যোৎস্না রাতের সাথে বাসর কাটিয়ে প্রায় রাত 1টায় বাড়ি ফিরলাম। ঘরে গিয়ে দেখে নিশিতা ঘুমিয়ে গেছে। চোখের পানিগুলো গাল বেয়ে শুকিয়ে গেছে। হয়তো এই পানিগুলো আমার আঙুলে শোষিত হবার কথা ছিল, কিন্তু সে ভাগ্য আমার হলো না। নিশিতাকে ঘুমন্ত অবস্থায় সে প্রথমবার দেখার মতো নিষ্পাপ লাগছে। নিশিতার গায়ে একটা পাতলা কাঁথা দিয়ে দিলাম। তারপর মেঝেতে একটা মাদুর বিছিয়ে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। ভোরে ফজরের আজানে ঘুম ভাঙল। নিশিতাকে আস্তে করে ডাকলাম, কিন্তু সে বিরক্তিকর ভাবে ভ্রু কুঁচকে অন্যদিকে শুয়ে পড়ল। আর ডাকিনি। নামাজ পড়লাম একাই। সকালে একটা অপরিচিত নম্বর থেকে কল আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? ভাইয়া, আমি নিশিতার বান্ধবী নাবিলা। আঙ্কেলের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি, একটু নিশিতাকে দেয়া যাবে? ওহ, উনি তো ঘুমাচ্ছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। নিশিতা জাগলে বললেন যে নাবিলা ফোন দিয়েছিল। আচ্ছা। সকাল 7টার দিকে নিশিতা ঘুম থেকে উঠল। আমায় দেখেও কোনো পাত্তা না দিয়ে বাথরুমে চলে গেল। প্রায় 20 মিনিট পর একটা তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে আসছিল। নিশিতার ভাবসাব দেখে মনে হয় যেন কি বাসটাই না উনি করেছেন। এই অবস্থায় একটা মেয়েকে যে কতটা সুন্দর লাগে তা বিবাহিত পুরুষ ছাড়া কেউ বুঝবে না। এই যে শুনুন। আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নিশিতা। নাবিলা নামের একজন ফোন দিয়েছিল, আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি। নাবিলা? ও আমার নাম্বার পেল কই? আপনার বাবার কাছ থেকে নিয়েছে মনে হয়। এই নিন, ডায়াল লিস্টে নাম্বার আছে। নিশিতা বিরক্তির ভাব নিয়ে আমার হাত থেকে মোবাইলটা নিল। কম দামি বাটন ফোন, তাই হয়তো মোবাইলটা ধরতেও ইচ্ছে করছে না তার। মোবাইলটা নিয়ে বারান্দার দিকে চলে গেল। কল ব্যাক করে কান্না করতে করতে কথা বলছিল। অপর প্রান্তের মেয়েটার কথা শুনছিলাম, কিন্তু নিশিতার কথাগুলো ছিল এমন। তুই জানিস না আমি কেমন থাকবো? জানিস এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। অপর প্রান্ত থেকে উত্তর আসছিল, কিসের মানিয়ে নিব? আমি জীবনেও ওই অপরিচিত লোকটার সাথে নিজেকে মানাতে পারবো না। ওই দাড়িওয়ালা লোকটা কি বুঝবে ভালোবাসা? একটা মেয়ের মন বোঝার মতো ক্ষমতা আছে তার? একটা মেয়ে কি চায় না চায় সে কি বুঝবে? জানিস ঘরে একটা টিভি পর্যন্ত নেই। এই যে একটা মোবাইল দিয়ে কথা বলছি, সেটাও দাদার আমলের বাটন ফোন। আমারটা থাকলে কি আর তোর এটাতে ফোন দেয়া লাগে? ওটা তো 2 দিন আগে ভেঙে ফেলেছি। কিচ্ছু হবে না, আজ হোক কাল হোক আমি ডিভোর্স নেবই।
আমার জীবন চলে গেলেও এই লোকের সংসার করতে পারবো না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। এসব শোনার মতো ধৈর্য আমার নেই। বের হয়ে চলে যায় সানির কাছে, আমার ছোটবেলার বন্ধু সানি। সানি বলল, দোস্ত কি বলছিস এগুলো? যা সত্যি তাই বলছি। তাহলে এখন কি করবি? জানি না, সে ডিভোর্স চায়। দেখ রুবেল, তোকে একটা কথা বলি, তুই শালিরে ডিভোর্স দে। চ্যালেঞ্জ করে বলতেছি, এর চেয়ে শতগুণে ভালো মেয়ে পাবি তুই। ওহ চুপ থাক, বাজে ভাষা ব্যবহার করবি না। এই মেয়ের জন্য আবার এত দরদ? শোন, তোর চেয়ে জেদ আমার কম নয়, কষ্ট আমার কম হচ্ছে না। চাইলেই যা খুশি করতে পারি, কিন্তু এগুলো মান সম্মানের ব্যাপার। আর নিশিতার তো কোনো দোষ নেই, দোষ নিশিতার বাবা মায়ের। ওনারা জোর করে বিয়ে দিয়েছে, আমাদেরকেও কিছু জানায়নি পর্যন্ত। কিন্তু তুই তুই তো কোনো দোষ করিসনি, তোর সাথে কেন এমন হবে? আল্লাহ যা চেয়েছিলেন তাই হয়েছে, হয়তো এটাই আমার জন্য পরীক্ষা। তাহলে কি করতে চাস তুই? জানি না। বাসা যাবি না? ইচ্ছে করছে না রে। আচ্ছা চল, দুপুরে আমার সাথে খাবি। সানির সাথে সময় কাটিয়ে সন্ধ্যায় বাসায় আসি। এসে দেখি মা নিশিতাকে আদর করে রান্না শেখাচ্ছেন। দেখে ভালোই লাগছে, আবার নিশিতার ডিভোর্সের কথাটাও কানে বাজছে। রুমে এসে দেখি খাটের ওপর আমার কম দামি মোবাইলটা পড়ে আছে। মোবাইলটা দেখে মনে হলো নিশিতার কথা। নিশিতার একটা মোবাইল দরকার, যাই হোক না কেন সে তো আমার স্ত্রী। কিন্তু এখন আমার হাতে টাকাও নেই, ভেবে পাচ্ছি না কি করব। পরের দিন পাগল প্রেমিকের মতো একটা সিদ্ধান্ত নিলাম, সানির কাছে চলে গেলাম। দোস্ত, টাকা লাগবে। কিসের টাকা? নিশিতার জন্য একটা অ্যান্ড্রয়েড কিনতে হবে। আজব তো, তুই এই মায়ের জন্য মোবাইল কিনবি কেন? ও তোর কে হয়? শোন, সে আমার এখনো বিয়ে করা বউ, ডিভোর্স কিন্তু হয়ে যায়নি। তুই কিন্তু আজাইরা পাগলামি করছিস। যে মেয়ে তোকে স্বামীর অধিকার দেয় না, তার জন্য এমন পাগল হওয়াটা কোনো যুক্তিসঙ্গত বিষয় নয়। কি আর করব, কত শখ ছিল বিয়ের পর প্রেম করব। ও তার মানে এখন এই মেয়ের সাথে প্রেম করতে চাস তুই? সবাই তো বিয়ের আগে করে, আমি না হয় বিয়ের পর করলাম। হাসালি দোস্ত, যে মেয়ে তোকে পছন্দই করে না, তোর কাছে ডিভোর্স চায়, তার সাথে করবি প্রেম? তোর কি মনে হয় সে তার সিদ্ধান্ত ঘোরাবে? কেন, তোরা যখন প্রেম করার জন্য মেয়েদের পেছন পেছন ঘুরিস, তখন কি মেয়েরা তোদের পছন্দ করে, পাত্তা দেয়, নাকি আস্তে আস্তে মন জয় করতে চায়? আর সিদ্ধান্ত ঘুরতেও পারে আমার আল্লাহ যদি চায়। তার মানে তুই এখন তোর বউকে পটিয়ে প্রেম করবি? পটানো আমি বুঝি না, বলতে পারিস প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছে। ওরে বাপ রে দোস্ত, তোর মুখে এই প্রথম এমন কথা শুনলাম। দেখা যাক কতটুকু পারিস। আল্লাহ ভরসা, হালাল সম্পর্কে অবশ্যই আল্লাহর সাহায্য আছে। স্যারের কাছে থেকে টাকা নিয়ে মোটামুটি বাজেটের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলাম। তারপর রাতে বাসায় এসে মোবাইলে নতুন একটা সিম ভরে নিশিতার হাতে মোবাইলটা দিলাম। এটা কি? মোবাইল আপনার জন্য। আমি কি আপনার কাছে মোবাইল চেয়েছি? চাননি, কিন্তু আপনার একটা মোবাইল দরকার, সামর্থ্য নেই, তাই তেমন ভালো ফোন কিনতে পারলাম না। শোনেন, আমার কি দরকার কি দরকার নয় তা আপনার না ভাবলেও চলবে। ভয় পাবেন না, এটার মাধ্যমে আমি আপনার ওপর অধিকার খাটাচ্ছি না। যেহেতু ইসলামিক নিয়মে আমাদের বিয়ে হয়েছে, সেহেতু আপনি এখন আমার স্ত্রী। সম্পর্কটা যেমনই হোক, আপনার ওপর আমার দায়িত্ব আছে। এখানে যতদিন আছেন আপনার সবকিছু তো আমাকেই দেখতে হবে, তাই না? আপনি চলে যাওয়ার সময় না হয় আমাকে এটা ফেরত দিয়ে দেবেন। বলেই আমি চলে আসলাম অন্যদিকে। নিশিতা চুপ ছিল, আশা করি সে অনীহা দেখাবে না। দুদিন পর থেকে লক্ষ্য করলাম নিশিতা মোবাইলে খুব কথা বলছে কারোর সাথে, কখনো রেগে যাচ্ছে, কখনো কান্না করছে। ওদিকে আমার ভয় হয় কখন আবার মা বাবা নিশিতার এই ব্যাপার জেনে যায়। জানি মা বাবা অনেক আশা করে নিশিতাকে ঘরে তুলেছে, এসব কথা মা বাবা জানলে অনেক কষ্ট পাবেন। আমি কোনো ঝামেলা চাই না। নিশিতাকে আল্লাহ আমার জন্য সৃষ্টি করে থাকলে তো আমার হবেই, না হলে তো আর তাকে বেঁধে রাখতে পারবো না। নিশিতা অবশ্য মা বাবার সামনে এমন আচরণ করে না, কিন্তু প্রায়ই মন খারাপ করে থাকে। একদিন মা ডেকে বলছিল নিশিতা নাকি সবসময় মন খারাপ করে থাকে। আমার কাছে জানতে চাইলো কিছু হয়েছে কিনা। আমি বললাম নতুন নতুন এ বাড়িতে এসেছে, তাই একটু মন খারাপ থাকতেই পারে। মাকে কোনো দুশ্চিন্তা করতে নিষেধ করলাম। বিয়ের প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, নিশিতা কারোর সাথে তেমন কথা বলে না, প্রায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বুঝতে পারছি না নিশিতা কার সাথে এত কথা বলে, বান্ধবীর সাথে নাকি অন্য কারোর সাথে। মা নিশিতাকে নামাজ পড়তে বলে, কোরআন পড়তে বলে, কিন্তু নিশিতাকে সেসব মানাতে পারছি না। একদিন রাতে সাহস করে বলেই ফেললাম। মা বলছিল আপনি সবসময় মন খারাপ করে থাকেন, কারণটা কি আমি জানতে পারি? কারণটা আপনাকে জানানোর প্রয়োজন মনে করছি না। ও ঠিক আছে, আপনি কিন্তু মাঝে মাঝে বই পড়তে পারেন, আমার ঘরে অনেকগুলো ভালো ভালো হাদিস আছে। শোনেন, আমি কিন্তু আপনাকে বলেছিলাম আমার ওপর স্বামীর অধিকার দেখাতে আসবেন না। আমার মন খারাপ নাকি আমি কি করব না করব তা আপনার কাছ থেকে আমার জেনে নিতে হবে না। আমি তো কোনো অধিকার খাটাইনি, আমি আপনার ভালোর জন্য বললাম। আমার ভালো নিয়ে তো আপনাকে ভাবতে বলি নাই, আর কিছু বলিনি আমি। নিশিতা আমাকে এতটাই বিরক্ত মনে করে যেন আমি নগণ্য একজন। প্রত্যেক নামাজের শেষে নিশিতার জন্য দোয়া করা ছাড়া আমার আর কিছু করার নেই। হয়তো আল্লাহ আমার ভাগ্যটাই লিখেছেন এভাবে। তবে আমিও হাল ছেড়ে দিইনি। আমি জানি এহসান করার ফল খুব ভালো হয়। একটা মেয়ের মনে জায়গা পাওয়া এত সহজ নয়। একদিন একটা ছোট কাজ শেষ করে বাসায় আসলাম। কাজটা আগে অসম্পূর্ণ ছিল,
বাসায় আসার পর দেখলাম নিশিতা বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন মোবাইলে কথা বলছে। আমি চলে গেলাম গোসল করার জন্য। গিয়ে দেখি একটা বালতিতে নিশিতার কাপড় ভেজানো। এদিকে বেলা শেষ হয়ে আসছে। নিশিতার মোবাইলে কথা বলা কখনো শেষ হবে জানি না, তাই আমি নিশিতার কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। খানিক বাদে নিশিতা আসলো। এসে দেখলো আমি নিশিতার কাপড় ধুয়ে দিচ্ছি। নিশিতা কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বলল, আপনি এগুলো কি করছেন? কেন কাপড় ধুচ্ছি? আমার কাপড় আপনাকে ধুয়ে দিতে বলেছে কে? কেউ বলেনি, আমি ইচ্ছে করেই করছি। আপনি পুরুষ হয়ে আমার কাপড় ধুবেন কেন? পুরুষ মানুষ কাপড় ধুলে সমস্যা কি? আর আমি তো কোনো পরনারীর কাপড় ধুইনি। স্ত্রীর কাজে সাহায্য করা সুন্নত। উফ, আপনি আর কখনো আমার কাপড় ধুবেন না। আর শুনেন, আমাকে বারবার স্ত্রী স্ত্রী করবেন না। যথা আজ্ঞা। নিশিতা একটা ভাব নিয়ে চলে গেল। রাতে হঠাৎ দেখলাম নিশিতা মোবাইল নিয়ে কি যেন সমস্যায় পড়েছে। বারবার মোবাইলের সাথে মেজাজ দেখাচ্ছে। সম্ভবত মোবাইলে কোনো সমস্যা হয়েছে। কাউকে কোনো সমস্যায় পড়তে দেখলে আমার ভালো লাগে না, তাই বেহায়ার মতো নিশিতাকে প্রশ্ন করলাম, আপনার মোবাইলে কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। আমাকে বললে আমি কিন্তু সমাধান করতেও পারি। এই যে, এক্সকিউজ মি, ব্যবহার তো করেন ওই দাদার আমলের বাটখারা ফোন। অ্যান্ড্রয়েড মোবাইলের বোঝেন কিছু? আসছেন সমস্যার সমাধান করতে? হারে বলেই দেখুন না, চেষ্টা তো করতে পারি। উফ, ডাটা কানেকশন চালু হচ্ছে না। আপনি কি বুঝবেন যত সব। কথাটা বলে মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে বারান্দায় চলে গেল। নিশিতার কথা শুনে আমার ভেতরে ভেতরে বড্ড হাসি পাচ্ছে, কারণ নিশিতা আমার আগের ইতিহাসের কিছুই জানে না। ওর ধারণা আমি অ্যান্ড্রয়েড মোবাইলের কিছুই বুঝি না, অথচ মোবাইল জগতের মাস্টার আমি। হয়তো এখন ইচ্ছে করে বাটন ফোন চালাই। মোবাইলটা বিছানা থেকে নিয়ে সেটিংসে গিয়ে দেখলাম এপিএন ডিলিট হয়ে গেছে। ম্যানুয়ালি এপিএন সেট করে দিলাম। তারপর ডাটা চালু হলো। চালু করতে দেখি টুংটাং ইমো থেকে মেসেজ আসা শুরু করলো। ইচ্ছা হচ্ছিল একটু চেক করে দেখি কি চলছে, কিন্তু আবার ভাবলাম থাক, আপত্তিকর কিছু দেখলে নেহাত কষ্ট পাবো, তাই দরকার নেই। মোবাইলটা নিয়ে বারান্দায় গিয়ে নিশিতার হাতে দিয়ে বললাম, নিন, ডাটা চালু হয়েছে। এরপর এমন হলে মোবাইলের সাথে জেদ না দেখিয়ে আমার কাছে দিয়েন। নিশিতা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তবে সেটা বেশি না, 2 সেকেন্ড হবে। হয়তো নিশিতা অবাক হয়েছে আমার এই ক্ষুদ্র পারদর্শিতা দেখে। অবশ্য নিশিতার কোনো দোষ নেই। নিশিতার মতো হাজারো মডার্ন মেয়ের ধারণা দাড়িওয়ালারা শুধু সূরা কেরাত পড়তে পারে। এছাড়া তারা মোবাইল বোঝে না, কম্পিউটার বোঝে না, ফেসবুক ইন্টারনেট বোঝে না। তারা ভাবে দাড়িওয়ালারা হাসতে জানে না, স্বপ্ন দেখতে জানে না, ঠাট্টা করতে জানে না, মারামারি করতে জানে না, গাইতে জানে না, লিখতে জানে না, আঁকতে জানে না, আরো কত কি। পরের দিন কাজ শেষে আসার সময় নুডলস আর কিছু প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুলের টব নিয়ে আসলাম। তারপর মায়ের হাতে নুডলসের প্যাকেট দিয়ে বললাম রাতে রান্না করতে, আর নিশিতার হাতে ফুলের টবগুলো দিয়ে বললাম আমাদের রুমে সাজিয়ে রাখতে। মায়ের সামনে নিশিতা ভালোভাবে সেগুলো আমার কাছ থেকে গ্রহণ করলো বটে, কিন্তু ঘরে এনে মেঝের এক করে ফেলে রাখলো। কি আর করা, আমি সেগুলোকে বিভিন্ন জায়গায় সাজানোর চেষ্টা করলাম। নিশিতা আমার সাজানো দেখে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি টিভির ওপর আলমারি রাখছি। রাতে খাদকের মতো নুডলস খাচ্ছিলাম। নুডলস আমার সাংঘাতিক প্রিয়। 3 জনের সমান একাই খেতে পারি। আমি যখন উড়াধুরা নুডলস খেয়ে যাচ্ছি, নিশিতা চুরি করে করে অবাক হয়ে আমার খাওয়া দেখছিল। হয়তো ভেতরে ভেতরে বিনোদন পাচ্ছিল খুব। আমার আগে নিশিতার খাওয়া শেষ হয়ে যায়, সে রুমে চলে আসে। আমি আরো 10 মিনিট পরে আসি। এসে দেখি নিশিতা ফুলের টবগুলো সাজাচ্ছে। আহা, এই প্রথম নিশিতার কাছ থেকে একটু ভালো বউয়ের মতো আচরণ পেলাম। প্রেমের সূচনা লগ্ন। কি যে ভালো লাগলো। আমাকে দেখে নিশিতা মোবাইল নিয়ে ভ্রু কুঁচকে বারান্দার দিকে চলে গেল। অবশ্য ততক্ষণে সাজানো গোছানো শেষ। পরদিন সকালবেলা নামাজের জন্য নিশিতাকে কত করে ডাকলাম, কিন্তু উঠলই না, বরং উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। মন চাচ্ছিল শরীরে পানি ঢেলে দিতে। সকালে নাস্তা বানানোর সময় রান্নাঘরের দিকে কি মনে করে যেন গেলাম। গিয়ে দেখি মা নিশিতাকে রুটি বানাতে দিয়েছে। নিশিতা রুটি বানাচ্ছিল বেলুন দিয়ে। ইচ্ছা করছিল 5ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে এনে কিছুক্ষণ তার পাশে বসিয়ে দিই। কারণ নিশিতা রুটি বানানোতে বাংলাদেশের মানচিত্র থেকে শুরু করে ভারত, ইরাক, ফিলিস্তিনি, জর্ডান আর আফগানিস্তানের মতো ভয়াবহ দেশগুলোর মানচিত্র দেখা যাচ্ছে। অনেক কিছু শেখার আছে বটে। আমি একটু খোঁচা মেরে মাকে প্রশ্ন করলাম, মা, আজকে মানচিত্র রুটির নাস্তা হবে? আমাকে কিন্তু তেলে ভেজে দিও, আমি তেলে ভাজা মানচিত্র খাবো। মা মুখে হাত দিয়ে হাসি চেপে আমাকে বলল, তুই যা তো এখান থেকে, তুই রান্নাঘরে কি করিস? ওদিকে নিশিতার দিকে তাকিয়ে দেখি মুখটাকে চাল কুমড়ার মতো করে বেলুন চালিয়ে যাচ্ছে। আমি চলে আসলাম। খানিক বাদে উকি মেরে দেখি মা রান্নাঘরে নেই, সম্ভবত বাথরুমে গিয়েছে। এই ফাঁকে ভাবলাম নিশিতার কারুকার্য একটু দেখে আসা যাক। গিয়ে দেখি মা তাকে রুটি ভাজতে দিয়ে গেছে, আর বেচারি কড়াইতে তেল দিয়ে দিয়ে দূরে সরে যাচ্ছে। তারপর রুটি নিয়ে তার উপর ছাড়ছে, তাও কত গড়িমসি করে। আমি গিয়ে নিশিতার হাত থেকে কড়াইটা নিয়ে একটু নিশিতাকে দেখিয়ে দিলাম কিভাবে ভাজতে হয়। নিশিতা আমার দিকে একটা মার্কা দৃষ্টিভঙ্গি দিয়ে অন্যদিকে ঘুরে গেল। মা আসলো একটু পর। কিরে রুবেল, তুই কি করিস? কি আর করব, তোমার বৌমাকে কই মাছ ধরতে সাহায্য করছি। কথাটা বলতে নিশিতা একটা ধমক মেরে রুমে চলে গেল। আমার কি যাগ্গে, যে মেয়ে 2 দিন পর পর চলে যেতে চায় তার ভাবসাব দেখে কাজ নেই আমার। প্রেমে ফেলতে না পারি, ইচ্ছা মতো রাগিয়ে ছাড়বো এই কয়দিনে।
উফ, তুই যে কি করিস না, মেয়েটা রান্না বান্না শেখেনি। ভুল তো করবেই, আস্তে আস্তেই তো শিখবে। তুই যা এখান থেকে। চলে আসলাম রুমে। এসে দেখি নিশিতা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কি যে কটকট কটকট করে আল্লাহ ভালো জানে। আমি নিশিতার দিকে ইঙ্গিত করে বললাম, আপনার শাশুড়ি আপনাকে ডাকছে। সম্ভবত ফিলিস্তিনের মানচিত্রে আগুন লেগেছে, গিয়ে একটু নেভান, নয়তো আবার গোলা বারুদ দেখা যাবে। নিশিতা মোবাইলটা খাটে ছুঁড়ে ফেলে চলে গেল। নিশিতাকে রাগাতে ভালোই লাগে, জানি না কতদিন এভাবে রাগাতে পারবো। বিকেলে সানির সাথে দেখা হয়। সানির সাথে আজকাল তেমন দেখা হয় না। বেটা কার সাথে যেন মোবাইলে সারাদিন কটকট কটকট করে। আবার আমি জিজ্ঞেস করলে এমন একটা ভাব ধরে যেন প্রেম ট্রেম কাকে বলে সে জীবনেও শোনেনি। কিরে, তোরে তো দেখি না আজকাল, ভাবের খবর কি? কতটুকু আগালি? শালা, তোর নিজেরই তো খবর নাই। তোর ভাবের কথা কি আর বলবো, আমাকে তো সহ্যই করতে পারে না। শোন, যা হবার হবে। একদিন ধরে ধর বেটা। কেন, তোর বই তো, সমস্যা কি? বউ না ছাই, এখনো ভালো মতো কথাই বলা হয়নি। দোস্ত, এটা কিন্তু ঠিক না। সে তোর বিয়ে করাবো, সে যা চাইবে তাই হবে নাকি? হয়তো সংসার করবে, না হয় চলে যাবে। তোর ঘরে থেকে নিজের মতো চলবে। তোকে নিচে ঘুমাতে দিয়ে সে খাটে ঘুমাবে, মগের মুলুক নাকি? তা খারাপ বলিসনি, কিন্তু কেন জানি তাকে কিছু বলতে পারি না রে। এসব আজাইরা ঢঙ্গের কথা বইল না, পরে দেখবি যাবে তো যাবে, তোর মান ইজ্জত ধুইয়া তারপর যাবে। সব জায়গায় এত দয়ালু ভাব চলে না। তুই কি করতে বলছিস? তুই সোজা সাপটা কথা বল। সে যদি চলে যায় তো চলে যাবে, কিন্তু এখানে থাকলে তোর বউ হয়ে থাকতে হবে। তার শর্ত মতো সময় দেয়া চলবে না। ডিভোর্স চায়, আবার কিনা সময় জুড়ে দিয়েছে, মগের মুলুক নাকি? ব্যাপারটা ভালো হবে? হবে না মানে? আচ্ছা, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই তো আগে এমন ছিলি না রে। তুই যে একরোখা আর মেজাজি, তুই এসব সহ্য করছিস কিভাবে? তা তো আমিও বুঝি না দোস্ত। কেন জানি তার সামনে গেলেই আমি ভীতু হয়ে যাই। তবে আজ ইচ্ছামতো রাগিয়েছি। তুই কি কোনোভাবে এই মেয়েটার প্রতি বেশি দুর্বল হয়ে গেছিস? হয়তো। শোন, যে মেয়েটা তোকে পছন্দ করে না তার প্রতি এত আশা রেখে লাভ নেই। তুই যা বলেছি তাই কর, দেখিস তোর জন্য 1 মাসের মধ্যে আমি একটা লক্ষ্মী মেয়ে এনে দেব। আরে রাখ তোর লক্ষ্মী মেয়ে, বিয়ে কি পুতুল খেলা যে বললি ছেড়ে দিলাম, আবার বললি তো করে ফেললাম? ও, তাহলে তুমি ওই সন্ন্যাসিনীর পেছনেই ঘুরো চান্দু। আমি আর কিছু বললাম না, কিন্তু আমি তোকে বলতেছি, এই মেয়ে তোকে জাদু করছে। সে তোর ঘরে থেকে তোর সর্বনাশ করে তারপরে যাবে। তুই কিছুই পাবি না, ছ্যাঁকা খাবি ছ্যাঁকা। সানের কথাগুলো একেবারে মন্দ নয়। আমি এসব কিভাবে মেনে নিচ্ছি তা নিজেও জানি না। দেখি কিছু একটা করতেই হবে, যা হবার হবে। এভাবে আর থাকা যায় না। মনে মনে ডিসিশন নিলাম, সুযোগ বুঝে একদিন ইচ্ছা মতো নিশিতাকে কিছু বলতে হবে। আমি কি সাগরের জলে ভেসে এসেছি? তবে এটা সত্যি যে মেয়েটার প্রতি আমি একটু বেশি দুর্বল হয়ে গেছি। ওর মাঝে যেন আমি দুনিয়ার সব সৌন্দর্য দেখি। বেশ কয়েকদিন পর নিশিতা কার সাথে যেন ফোনে কথা বলে খুব উত্তেজিত হয়ে যাচ্ছিল। হয়তো কোনো দুঃসংবাদ। সম্ভবত সে তার বান্ধবীর সাথে কথা বলছে। কথা শেষ করে সে আমার কাছে আসলো। আপনার সাথে একটু কথা ছিল। বলেন। আমাকে একটু বাইরে নিয়ে যেতে হবে। আপনার বাবা মা তো আমাকে একা যেতে দেবে না, তাই আপনাকে একটু নিয়ে যেতে হবে। এখনই? হ্যাঁ, এখনই। ও ঠিক আছে, কোথায় যাবেন? সেটা পরেই দেখতে পারবেন। নিশিতা তৈরি হলো। এমনি এভাবেই বের হবেন? কেন, কি হয়েছে? বোরকা ছাড়া বাইরে যাওয়াটা কি ঠিক হবে? নিশিতা রেগে বলল, আপনি কি আমায় নিয়ে যাবেন নাকি না?